আমি অস্ট্রেলিয়া থেকে বলতেছি। যে আমি $৫০,০০০ দিয়ে বাড়ি কিনলাম অথচ এই বাড়িতে আমার জায়গা হয় নাই। আমি অস্ট্রেলিয়া থেকে বলতেছি। আমি এইখানে সেটেল। আমার বিয়ে হইছে বাংলাদেশে। আমাদের পারিবারিকভাবেই বিয়ে হয়েছিল 2012 এ। আমার বাবা-মা পছন্দ করছিল। আর আমি ১ম থেকেই আমার বাবা-মা যেটা আমাকে পছন্দ করে দিত সেটাই আমি মনে করতাম যে আমার বাবা-মা খুশি তো আমি খুশি। যে ছেলের সাথে বিয়ে হয়েছিল উনার দেশের বাড়িও বাংলাদেশে। ১ম থেকেই আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে পছন্দ করতেন না। আমি জানি না কোন কারণে, কিন্তু উনারা আমাকে বেশ পছন্দ করতেন না। আমি ওইখানে ১ মাসের মতো ছিলাম আমার বিয়ের পর। তারপর আমি আমার বাবার বাড়ি চলে আসি। আমার হাসব্যান্ড আগে থেকেই অস্ট্রেলিয়ার সিটিজেন ছিলেন। বিয়ের ১ বছর পর আমাকে অস্ট্রেলিয়ায় নিয়ে আসেন। তখন থেকেই আমরা একসাথে এখানেই আমাদের সংসার অস্ট্রেলিয়াতেই। তো আমাদের ভালোই কাটছিল। তো বিয়ের ৩ বছর পর আমার মেয়ে সন্তান জন্ম হয়। আমার একটাই মেয়ে। তো ভালোই কাটছিল তখনকার সময়গুলা। আমার ভাই-বোন যারা ছিল তারা সবাই বাহিরের দেশে সেটেল। উনারা ভালো, ভালো জব করে। উনারা ডক্টর, ইঞ্জিনিয়ার। তাদের সবাই ভালো অবস্থান। শুধু আমারই গড়ছিল না, উনাদের সবারই গড়ছিল। তো আমাদের কাছে অতগুলা ক্যাশ টাকা ছিল না তখন। তখন উনি বলছিলেন যে, "তুমি তোমার বাবা-মার কাছ থেকে নিয়ে আসো। পরে হলে আমরা আস্তে, আস্তে ঋণগুলা নায় দিয়ে দেব উনাদের। কারণ আমরা তো এখন বিপদে আছি। আমাদের একটা বাসার প্রয়োজন।" তো আমার বাবাকে বলছিলাম যে, আমাকে কিছু টাকা দেয়ার জন্য আমার যাতে একটা ঘর হয়। তো আমার ঘরের 95% টাকাই আমার বাবা দিছিলেন। আর বাকিগুলো আমরা ম্যানেজ করছি। তো আমার বাবার কাছ থেকে আমি $৫০,০০০ নিয়ে আসছি। আমরা এই টাকা দিয়ে আমরা বাড়ি কিনি। বিয়ের পর থেকেই আমার বাবা আমাকে অনেক সময় টাকা-পয়সা দিয়ে সাহায্য করতেন। যেকোনো প্রবলেম হলে উনি আমাদের টাকা দিতেন। তখন থেকেই উনার টাকা-পয়সার প্রয়োজন হলে উনি আমার বাবার কাছ থেকে আনার জন্য বলতেন। আমিও কিছু না বুঝে আনতাম। যখন যা প্রয়োজন পড়তো উনার বিপদের সময় বলতেন যে, "কিছু টাকা নিয়ে আসো তোমার বাবার কাছ থেকে। নেক্সট মান্থে বেতন পেলেই আমি দিয়ে দেব।" কিন্তু উনি কোনদিনই এই টাকাগুলা পরিশোধ করেন নাই। তারপর উনার মা-বাবা, উনার ভাই-বোন কোনদিনই আমাকে নিজের মনে করিয়ে নিতে পারে নাই। কখনোই আমার সাথে ফোনেও কথা বলতো না। কিংবা আমি যদি উনাদের সাথে কথা বলতে চাইতাম, উনারা ২-১ টা কথা বলতো, এর বেশি না। সবসময় আমাকেই দোষারোপ করতো যে আমি আমার বিয়ের পর থেকে আমি তাদের টাকা-পয়সা দিতেছি না। আমি সবগুলা আমার কাছে রাইখা দিতেছি কিংবা আমার মা-বাবাকে দিয়ে দিতেছি। মূল কথা আমার মা-বাবা সবাই বাহিরের দেশে থাকেন। উনাদের কোনো টাকা-পয়সার প্রয়োজনই নাই। এর মধ্যেই আমাদের মাঝে মধ্যে ঝগড়া হতো। উনি আমার সামনে বলতেন তিনি আমাকে ভালোবাসেন, তিনি আমার সাথে সংসার করতে চাইতেছেন। অথচ উনি উনার সাইডে আত্মীয়স্বজনদের কাছে ফোন করে বলতেন, "আমি উনাকে খাইতে দিতেছি না। আমি মানসিক টর্চার করতেছি। আমার সাথে উনি সংসার করতে চাইতেছেন না।" ইভেন উনি আমার আত্মীয়স্বজনের কাছেও সেইম কথাগুলি বলছিলেন। যে আমি ভালো না, আমি উনাকে খাইতে দিতেছি না, আমি উনার ফ্যামিলিকে টাকা দিতেছি না। যখন আমি গিয়ে বলতাম যে, "তুমি কি আমার আত্মীয়স্বজনের কাছে এগুলা বলছো?" উনি তখনই বলতো, "না, আমি আমি তো বলি নাই।" আর তখনই আমি উনার কথা বিশ্বাস করে ফেলতাম। আর আমি আর উনাকে আর কোন কিছুই নিয়ে ঝগড়া শুরু করতাম না। আর অনেকগুলা বছর একসাথে থাকার কারণে আমি অনেক সময় ওইগুলা বলতাম যে, "আচ্ছা ঠিক আছে, উনি বলছেন, বাদ দিয়ে দেই। আমার একটা মেয়ে আছে।" ঐরকম বলতাম। এরকম করে, করে অনেকগুলা বছর চলে গেছে। কখনো ভালো, কখনো খারাপ যাইতো। যখন অস্ট্রেলিয়াতে আমার মেয়ের স্কুল হলিডে হইতো, তখন আমি আমার অস্ট্রেলিয়া থেকে আমি আমার বাবার বাসায় বেড়াতে যাইতাম। তখন উনি আমাদের সাথে যাইতেন না। আমরা একাই যাইতাম। ৩-৪ উইকস আমরা বাবার বাসায় থাকতাম। তারপর আবার চলে আসতাম হলিডে শেষ হওয়ার আগেই। কিন্তু ওইটুকু সময় উনি উনার ফ্যামিলির মানুষদের সাথে বলতেন যে, "আমি উনাকে ফালাইয়া চইলা গেছি।" ওইগুলা বলতেন। কিন্তু তখন তো আমি তো সব মানুষই বাবার বাসা যায়, বেড়াইতে যায় হলিডে টাইম। কিন্তু উনি মেনশন করতেন যে আমি উনাকে ফালাইয়া চইলা গেছি। উনাকে সাথে নেই নাই। এইরকমই চলতে থাকে আমাদের 2012 থেকে 2020 পর্যন্ত। আমার বাবার টাকা আর কখনোই দেয়া হয় নাই। যখনই আমি উনাকে বলতাম যে আমার বাবা যে টাকাটা দিছিল ঘর কেনার জন্য, ওই টাকাটা কোনদিন তুমি ফেরত দিবা? তখনই আমাকে বলতো, এই দেশে যে তোমাকে আনছি অনেক টাকা খরচ হইছে আমার। এত বছর যে আমি তোমাকে খাওয়াইলাম, কে খাওয়াইলো? তোমার বাবা খাওয়াইছিল? কিসের টাকা দেব?" আর কখনোই আমার বাবার টাকাটাই দেয়া হয় নাই। তারপর 2020 তে এসে
উনি বাংলাদেশে আমাকে নিয়ে চলে যান উনার মার বাসায়। আমিও থাকি, উনিও থাকেন উনার মার বাসায়। 3 weeks চলে গেছে। তারপর আমরা আবার চলে আসি। আইসা শুনি উনি অন্য একটা মেয়ের সাথে কথা বলতেছেন ফেসবুকে, ইনস্টাগ্রামে। আমি বললাম যে তোমার চেক লিস্টে এই মেয়েগুলা কি করে, ওইসব মেয়েরা কে তোমার? উনি বলতেছেন তুমি আমার ফোন কেন চেক করো? ওইগুলো বইলা বলছেন যে উনার আত্মীয় স্বজন, ওরা উনার আত্মীয় স্বজন। এরপর থেকে উনি ননস্টপ ভাবে ওদের সাথে যোগাযোগ করেন, ওদের সাথে ফোনে কথা বলেন, টাকা পয়সাও উনি সেন্ড করেন তাদের কাছে। আমি যদি কিছু বলি উনি বলেন তুমি আমাকে কেন জিজ্ঞেস করো? এইখানে আমাদের থাকার জায়গা সীমিত, বাহিরের সবাই জানে যে থাকার জায়গা খুবই সীমিত থাকে সবার। আর আমি পছন্দ করতাম না যে বাহিরের কোনো মানুষ আমার বাসায় শেয়ার হিসাবে থাকুক, কারণ আমাদের তো প্রয়োজন নাই। আমরা দুজনেই ভালো পজিশনে আছি অস্ট্রেলিয়াতে, ভালো জায়গায় জব করতেছি। তো আমাদের প্রয়োজন নাই যে আমরা আমাদের একটা বেডরুম আমরা ভাড়া দিয়ে দিই, ওইগুলার প্রয়োজন নাই। তো উনি ভাড়াটিয়া মানুষ নিয়ে আসতেন, বলতেন যে ওনারা থাকবেন আমাদের সাথে, কিন্তু আমি তো সেফ ফিল করতাম না, কারণ আমি একজন ইয়াং মানুষ, আমার মেয়ে আছে। আমি কিভাবে ও মানুষ আমার বাসায় রেন্ট দিয়ে দেব? এটা তো সম্ভব না। তো এগুলো আমি মানিয়ে নিতে পারতেছি না। আমি তো পছন্দ করতাম না যে বাইরের মানুষের সাথে একসাথে থাকবো। পরে একদিন উনি বাসায় অন্য মানুষ নিয়ে আসছেন ভাড়াটি হিসাবে। পরে আমি তো ভাড়াটি মানুষের সাথে থাকবো না বলে আমি চলে যাই আবার আমার বাবার বাসায়। আমি ওদের চিনি না, আমি কেন ওদের সাথে থাকবো? এজন্যই আমি চলে আসছিলাম। এই থেকেই আমরা সেপারেশনে। উনিও আমাকে আর নেয় নাই, নেয়ার জন্য আসে নাই। আমি প্রায় বলতাম যে আমাকে আমাদের নিয়ে যাওয়া বাসায়, কিন্তু উনি উনি কি উনার মা বাবা ভাই বোনকেই আমার সাথে আর যোগাযোগ করে নাই। যে বাড়িটাই আমরা কিনছিলাম ওই বাড়িটা আমাদের দুজনেরই নামেই ছিল, কিন্তু আমি কোনো কিছুই অ্যাপ্লাই করি নাই যে আমাকে দিয়ে দাও। যে আমার তো আত্মীয় স্বজন আছেন, আমার মা বাবা আছেন, এই দেশে তো উনার কেউ নাই। যদি আমরা উনাকে বের করে দেই তখন উনি কই যাইবে এবং কি খাবে? ওইগুলাই চিন্তা করে আমি উনাকে কোনো কিছুই করি নাই। উনাকে আমি এমনকি পুলিশেও আমি কোনো ইনফর্ম করি নাই, কিছুই করি নাই। আমি অনেক কষ্ট করছি ভাই অস্ট্রেলিয়াতে, কারণ আমি তো আমার বাবার বাড়ি তাইকা আবার চলে আসছি আমি শেল্টার হাউসে। এই দেশে অনেক সরকারি সুবিধা আছে যাদের সেপারেশনে যারা থাকে। ওইখানে আমাকে শুধু শেল্টার হাউসে ওই অস্ট্রেলিয়ার টাকায় 500 শুধু দিত প্রত্যেক মাসে আমাদের খাওয়া থাকা এইগুলোর জন্য। কিন্তু এই টাকাটা আমাদের জন্য এনাফ না, কারণ আমার মেয়ের স্কুল যাইতে হইতো, ওর কিছু অন্যত্র খরচও ছিল, এগুলো আমি পুষাইতে পারতাম না এই 500 দিয়ে। তখন আমার জবও ছিল না, তখন অনেক কষ্ট হয়েছে ভাই আমাদের। আমরা তো বাংলাদেশ থেকে আসছি, তখন আমরা তো এক ভাতের উপরেই আমাদের, এই ভাতের জন্য অনেক কষ্ট করছি ভাইয়া। আমার এখনো ওইগুলা আমার মনে হয় যে এই বাতের জন্য অনেক কষ্ট হয়েছে ভাই। বাইরের দেশে থাকলে কি হবে, কিন্তু আমরা অনেক কষ্ট করছি এই ভাতের জন্য। আমি ওনাকে কল দিয়ে অনেকবার বলছি আমাদের নিয়ে যাও, ওইগুলা বাদ দিয়ে আমাদের নিয়ে সংসার করো, কিন্তু উনি কখনোই আমাদের আর নিয়ে যায় নাই। উনি বলছে যে উনার লাইফ নষ্ট হয়ে গেছে, উনি ওনার লাইফ করতে চান। কিন্তু আমি কাউকে বুঝাতে পারি নাই যে আমি আমার মেয়েকে নিয়ে কত অসহায়ের মধ্যে ছিলাম তখনকার সময়টা। আমি আমার মেয়ের মুখের দিকে তাকাইলে অনেক কষ্ট হইতো যে ওর অনেক বয়স ছোট, কিন্তু ও সবগুলা জিনিস সাফার করতেছে একমাত্র ওর বাবার জন্য। আমি কিছুই করতে পারিনি। যে আমি $50,000 দিয়ে বাড়ি কিনলাম, অথচ এই বাড়িতে আমার জায়গা হয় নাই। সবই আমার আছে, কিন্তু এই মুহূর্তে কিছুই আমার হাতে নাই। এখানে স্নো, ঠান্ডা, এমনকি আমাদের পরার জন্য কাপড়ও ছিল না, কারণ আমি তো চলে আসছি এক কাপড়ে। আমরা যে আবার কাপড় কিনবো এই টাকাটাও আমাদের কাছে ছিল না। তখন আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন আমাকে কিছু টাকা দিয়ে হেল্প করেন। এইভাবেই আমি কষ্ট করি, এবং কয়েক বছর পর সরকারের পক্ষ থেকে তখন 2 বেডরুমের একটা ফ্ল্যাট দেয়া হয় আমাকে। তারপর আমি আমার নতুন হাউসে শিফট হয়ে যাই। তারপর থেকেই আমি জব স্টার্ট করি এবং ঘুরে দাঁড়াতে শুরু করি। আমি একাই থাকি মেয়েকে নিয়ে, এখন পর্যন্ত ওইভাবেই আমি আছি। তারপর আমি ওনাকে অনেকবার কল করছি আমাদের। যাই হোক, আমার তো অনেক বছরের সংসার, আমি কখনোই চাই নাই যে আমার সংসারটা নষ্ট হয়ে যায়। এত কষ্ট করার পরও আমি ওনাকে বলছি যে দেখো, বাদ দিয়ে দাও এইগুলো, যা হয়েছে হয়েছে, কিন্তু উনি আর আমাকে নিতে চায় নাই। এরপরে আমি আমার ডিভোর্স ফাইল করে ফেললি, কারণ উনি যেহেতু আর আমাদের নিবে না, তখন ওই সম্পর্কটা দিয়ে আর কি হবে।
তখনই আমি ডিভোর্স ফাইল করে ফেলি, উনিও সাইন করে দিয়েছেন। আর আমাদের সাথে আর কোনো যোগাযোগ নাই। উনার মেয়ে আমার সাথে আছে, উনি মেয়েরও কোনো ভরণ পোষণের কোনো কিছুই উনি আর দেন নাই। কিন্তু এগুলো পর্যন্ত এই মায়াটাই আমি কাটিয়ে উঠতে পারতে পারি। আমার ফ্যামিলির সবাই আমাকে বলছে বাদ দিয়ে দাও, উনি আর তোমার সাথে আসবেন। কিন্তু ওই যে 2012 সালটার পর থেকে আমি ওনার কাছে আসি, একটা মায়া মায়া হয়ে গেছে ওই মানুষটার জন্যে। জানি না কখন আমি আর ভালো হব। আমি প্রায় 4 বছর হয়ে গেছে আমি ঘুমাইতে পারি না। আমি ক্লিনিক্যালি আমি ডিপ্রেসড। হসপিটাল থেকে আমাকে সাজেস্ট করছে যে আমি প্রত্যেকদিন আমি ট্যাবলেট নিতে হবে আমাকে, কারণ আমার মেন্টাল হেলথ একদম ভালো না। প্রত্যেকদিন আমি ডিপ্রেশনের ট্যাবলেট খাই, আর 4 বছর হয়ে গেছে। আমি এই 4 বছর থেকে আমি এই মায়াটাই কাটিয়ে উঠতে পারতেছি না যে উনি আমাকে ছাইরা চলে গেছেন। যখন আমি ওইগুলা চিন্তা করি যে উনি চলে গেছেন, তখন আমি নিজেকে সামলাইতে পারি না। আমার মেয়ে অনেক ভালোবাসে ওনাকে, কিন্তু আজ ওর দিকে তাকালে মনে হয় কি আসিল আর কি হয়ে গেছে, একদম শান্ত হয়ে গেছে। ও বুঝতেছে কি হইতেছে, কিন্তু কাউকে বললে বুঝাতে পারতেছে না। প্রথম ও খুব চঞ্চল ছিল, কিন্তু এই ফ্যামিলি প্রবলেমের কারণে ও অনেক চুপচাপ হয়ে গেছে। কারোর সাথে কথা বলে না, শুধু নিজে নিজে একা একা করে বসে থাকে। ওর বাবাকে খুব ভালোবাসে, বাবাকে চায় যে বাবা আবার আসুক। ওর কথাই মনে করে আমি অনেকবার ওনাকে আমি মাফ করে দিয়েছি, বলছি যে চলে আসো, এগুলা বাদ দাও। কিন্তু উনি ক্লিয়ারলি বলে দিয়েছেন যে উনি আর আমাদের সাথে থাকতে চান না, অন্য জায়গায় উনি সেটেল হয়ে গেছেন। বর্তমানে আমার বয়স 30। আমার কোনো ইচ্ছা বা এরকম কোনো কিছুই আমার নাই যে আমি আবার বিয়ে করব। আমি কোনো মানুষকে এখন আর বিশ্বাস করতে পারি না যে এত বছর থাকার পর যদি একটা মানুষ আমার সাথে বেইমানি করে ফেললো, তখন আর অন্য মানুষকে আমি আর কখনোই বিশ্বাস করতে পারবো না। এই জন্যই আমি আমার মেয়েকে নিয়ে আমি বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই।